আসসালামু আলাইকুম। কথা বলবো নারী বিষয়ক সংস্কার কমিশনের আরও একটি প্রস্তাবনা নিয়ে। সেটা হচ্ছে নারীদের অগ্রগতির ক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা। তো এখন হচ্ছে আসলে এই রিপোর্টে কি বলা হচ্ছে? প্রথমে অবশ্যই এই রিপোর্টেও কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করা হয়েছে যে বিগত সময়ে বা এখন পর্যন্ত নারীদের ক্ষেত্রে মানে নারীদের শিক্ষার অগ্রগতি কীরকম, নারীদের ঝরে পড়ার হার কীরকম। আমি কয়েকটা জরিপের কথা বলি। যে আম, প্রথম জরিপটা এখানে দেয়া হয়েছে যেটা সেটা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। এটা অনুসারে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তি বা গণিত এই আম, এগুলার উপরে স্নাতক ডিগ্রিধারী যেই আমাদের দেশে যে নারী পুরুষরা আছে অবশ্যই তাদের মধ্যে দেখা যাচ্ছে যে নারী শিক্ষার্থীর ভর্তির হার 16.51% এবং পুরুষ শিক্ষার্থী ভর্তির হার 24.78%। আবার এটা হচ্ছে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের ভর্তির হারের কথা বললাম, কিন্তু একই সাথে আবার দেখা যাচ্ছে যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই ডিগ্রিগুলা নিয়ে যারা বের হয় তাদের মধ্যে 79.4% হচ্ছে পুরুষ এবং নারী হচ্ছে 20.6%। দেখা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নারীদের পাশের হার বেশ ভালো থাকে। দেখা যাচ্ছে যে সেখানে মোটামুটি আম, উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিকে দেখা যাচ্ছে যে নারীদের যে পাশের হার সেটা বেশি থাকে বা 50 ভাগেরও বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, কিন্তু সেই অনুসারে ইউনিভার্সিটি পর্যায়ে নারীদের আশাটা ঠিক কমে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই অনেকগুলা কারণ আছে। একটা কারণ তো অবশ্যই যে মেয়েদের বাল্যবিবাহ। মেয়েদের বাল্যবিবাহের কারণে মোটামুটি অনেক মেয়েরা পিছায় পড়ে এবং তাদের পড়াশোনা অবশ্যই বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো জানেন যে একটা জরিপ রিসেন্টলি হয়েছে, এটা সম্ভবত 2024 সালে, যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের 51% মেয়েদেরই বাল্যবিবাহ হয়ে যায়, অর্থাৎ 18-র আগে মেয়েদের বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হওয়ার কারণে মানে যে ব্যাপারটা এরকম, ঠিক 18 হতে দেরি নাই তার আগেই দেখা যাচ্ছে যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। রিপোর্টে এরকম কিছু কিছু নিউজ আমি দেখেছি যেখানে বলা মানে দেখানো হয়েছে যে 18 বছরের আগে বিয়ে হয়ে গিয়েছে, এসএসসি পরীক্ষা হয়তো দিয়েছে, কিন্তু এরপরে যখন মা হয়ে গেছে তখন আর সে আর পরবর্তীতে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। এরপরে এরকমও হয় যে অবশ্যই যখন বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, এরপরে যদি পড়াশোনার ইচ্ছা থাকেও অবশ্যই স্বামী চাচ্ছে না, বাচ্চাদের দেখাশোনা কে করবে, এইরকম করে কিন্তু মেয়েদের আর কোনো ধরনের পড়াশোনা হয় না পরবর্তীতে। আবার অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পড়ার পরে বিয়ে হয়ে যাচ্ছে, তখনও পড়াশোনা আর হচ্ছে না বা ব্যাচেলরে ভর্তি হতে পারছে না, ব্যাচেলরের মাঝপথে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্যাচেলর অনেক সময় কমপ্লিট করছে না বা কোনো রকমে কমপ্লিট করে এরপরে দেখা যাচ্ছে যে আর চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্যই আম, কোনো ধরনের আগ্রহ প্রকাশ করতে পারছে না সংসারের ঝামেলার কারণে। মোটামুটি এই কেসগুলা আমরা জানি বা দেখে এসেছি। এখন এখানেও একটা জরিপে বলা হয়েছে যে আম, উচ্চ মাধ্যমিকে আহ, নারীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নারীদের যে ঝরে পড়ার হার সেটা হচ্ছে 71%। আর ছেলে শিক্ষার্থীদের মধ্যে এটা হচ্ছে 3%। মেয়েদের পড়াশোনা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে বা বিভিন্ন কারণে বিয়ে হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এবং বিয়ে অবশ্যই একটা বড় একটা ফ্যাক্টর মেয়েদের ক্ষেত্রে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে যে দেখা যায় যে নারীরা যখন মানে মেয়েরা যখন স্কুল কলেজে যাতায়াত করে, তো মেয়েদের নিরাপত্তা ইস্যু এখানে একটা বড় ইস্যু। 2019 সালে একটা গবেষণা হয়, সেটা হচ্ছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এখানে দেখানো হয়েছে যে 98% নারী এবং মেয়ে শিশুই জনপরিসরে যৌন হেনস্থা এবং উত্তক্তকরণের শিকার হয়েছে। 2022-এও একটা ইউএনডিপির জরিপ হয়, সেখানে বলা হয়েছে যে 87% নারী জনপরিসরে যৌন হেনস্থা এবং উত্তক্তকরণের শিকার হয়। 36% গণপরিবহনে নিয়মিত যৌন হয়রানির শিকার হয়। গণপরিবহনে নারীরা যে যৌন হয়রানির শিকার হয় সেটা আমাদের কারোরই অজানা না। এবং দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে নারীদের চলাফেরার ক্ষেত্রে একটা বড় ধরনের এটা একটা বাধা, যে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। যখন মেয়েরা মাধ্যমিকের পরে বা মাধ্যমিক
কে থাকাকালীন সময় বা প্রাথমিকের পরে দেখা যাচ্ছে যে যখন তারা স্কুল কলেজে যাচ্ছে তখন থেকেই রাস্তাঘাটে এই যে উত্তক্তকরণ এই সংখ্যাটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, উত্তক্তকরণের হার। তো এমতো অবস্থায় দেখা যায় যে সেই মেয়েটার স্কুলে যাওয়ার ক্ষেত্রে একটা অনীহা তৈরি হয়, বিশেষ করে যদি দেখা যাচ্ছে যে সেই পরিবারটা দেখা যাচ্ছে কিছুটা অসচ্ছল, এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই যে তারা আর পরবর্তীতে মেয়েদের পড়ালেখার করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী থাকে না, কারণ এটা ধরেই নেওয়া হয় মেয়েদের তো বিয়ে হয়েই যাবে। আর 18-র পরে বা ঠিক 18-র আগে দেখা যাচ্ছে যাদের বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্যামিলি খুবই অসচ্ছল, এবং হয়তোবা ওই সময় তাদের মনে হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে তো এটা খুব একটা কমন চিত্র যে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে অনেকটা কিরকম একটা বোঝা হিসাবে দেখা। যদিও বিভিন্ন সেক্টরে, আপনি যেই সেক্টরেই দেখান, শিক্ষার ক্ষেত্রে যদি মেয়েদের স্কোপ থাকে দেখা যাচ্ছে যে মেয়েরা হচ্ছে সেই ক্ষেত্রে ভালো করছে। এরপর আপনি গার্মেন্টস সেক্টরে দেখেন, বেশিরভাগ গার্মেন্টস সেক্টরে তো বেশিরভাগই নারীরা উপার্জন করছে, এবং যেখানেই নারীদেরকে সুযোগ দেয়া হচ্ছে তারা কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এইসব হেনস্থার জন্য আম, তার উত্তক্তকরণের শিকার হয়ে নারীদের যে স্কুল কলেজে যাওয়ার যে প্রবণতা, ওই রাস্তা দিয়ে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে সেটা কমে যাচ্ছে। এরপরে অবশ্যই যেটা আমি বললাম যে দারিদ্র্য অবশ্যই একটা খুবই কমন একটা রিজন। দেখা যায় যে পরিবারে যদি হচ্ছে উপার্জন কম থাকে মোটামুটি ধরেই নেওয়া হয় যে মেয়েটা অবশ্যই উপার্জন করবে, এটা মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতেই সেটা ধরে নেওয়া হয় না। আর বর্তমানে আসলে এখন যে পরিস্থিতি, অবশ্যই আগে সেই পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। তবে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে এটাই চলে আসছে যে দেখা যাচ্ছে যে পরিবারে উপার্জন করবে ছেলেটা, এবং এই জন্য মেয়েটাকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়া যায় তখন পরিবার থেকে একটা মানুষ কমলো, খরচ কমলো, সে একটা ব্যাপার হয়। এরপরে দেখা যাচ্ছে যে আরও একটা বিষয়, মোটামুটি আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি যে মেয়েরা অঙ্কে ভালো হয় না, মেয়েরা ফিজিক্সে ভালো হয় না, এবং এভাবে করে আহ, মোটামুটি মেয়েদেরকে একটা কি বলবো হীনমন্যতায় একটা মেয়েদের হীনমন্যতা তৈরি হয়েছে যে হ্যাঁ, মেয়েরা হয়তো বা গণিতে ভালো না, অনেকেই সেটা মনে করেছে। এবং এটাও দেখা গেছে যে মোটামুটি অনেক ক্ষেত্রে যারা আসলে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয় দেখা যাচ্ছে যে আহ, মেয়েটার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা বিজ্ঞান বা অঙ্কের ক্ষেত্রে অনেক সময় একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে, হয়তোবা আলাদা করে হয়তোবা শিক্ষকের কাছে যেতে হচ্ছে। কিন্তু দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে অনেক সময়, বিশেষ করে সেটা যদি অসচ্ছল ফ্যামিলি হয়, তাহলে সেই প্রবণতাটা মেয়েটাকে বলা হচ্ছে যে আসলে তুমি বিজ্ঞান পড়ে কি করবা, বিজ্ঞানে তো দেখা যাচ্ছে যে ভালো করতে পারবে না, তো তুমি তার চেয়ে হচ্ছে আর্টস নিয়ে পড়ো। বা আমি অবশ্যই অন্য কোনো সাবজেক্টকে আমি ছোট করছি না, আমি জাস্ট এটুকুই বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে একটা ধরে নেওয়া হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তারা ভালো হবে না, তো এই ক্ষেত্রে বেশি ইফোর্ট বেশি টাকা ঢালার তো আসলে কোনো দরকারই নাই। এই ধরনের একটা ধারণা সবসময় পোষণ করা হয়। তো তাদের কাছে সহজ সমাধান হচ্ছে আচ্ছা ঠিক আছে আর্টস নিয়ে পড়ো, সেখানে তো আসলে কোনো ধরনের টিচারের দরকার হয় না, তুমি নিজে পড়ে নিজেই বুঝে যাবা আসলে কি কি করতে হবে, কোনো মতে একটু পাশ করলেই হলো। এরপরে তো হচ্ছে কিছু দূর পড়ালেখা করার পরে আসলে বিয়েই একমাত্র সমাধান, এরকম একটা বিষয়। আচ্ছা, আরও কিছু বিষয় আছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী শিক্ষার্থীদের, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা নাই। যেই ওয়াশরুমগুলো আছে সেগুলা মোটামুটি ব্যবহারের অযোগ্য, সেখানে আহ, ভালোভাবে সাবান থাকছে না। টয়লেটের আসলে চিত্র এতটাই নোংরা যে সেখানে আসলে যেতেও খুবই আসলে বাজে লাগে, এবং অনেক ক্ষেত্রে যেটা আমাদের মেয়েদের একটা অবস্থা এরকম হয়ে দাঁড়ায় যে আমরা যতক্ষণ 4-5 ঘন্টা স্কুলে আছি আমরা বাথরুমে যাব না, বাথরুমে তখনই যাব বাসায় যেয়ে তারপরে হচ্ছে বাথরুমে যাব। যে কারণে প্রচুর পরিমাণ বাথরুম আসলে দেখা যাচ্ছে যে আমরা চেপে রেখে এরপরে হচ্ছে বাসায় যে আহ, ভাবছি যে তখন গিয়ে আমরা একটা আমাদের বাসার বাথরুম ভালো, তখন সেখানে যেয়ে আমরা যাব বাথরুমে। এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। এবং আরও একটা যে মেয়েদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে বা নারীদের স্কুল কলেজে নারীদের জন্য যে ভালো স্যানিটেশনের ব্যবস্থা, তাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসলে খুব একটা একেবারেই আসলে গুরুত্ব দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই একটা সমস্যা
যে স্কুল কলেজে যাওয়ার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তোবা স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন, স্কুলে সেটা নাই। এবং তখন এটা অবশ্যই একটা বড় ধরনের সমস্যা। আবার এটা একটা মানে অবশ্যই স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা বা মাসিকের বিষয়টা আসলে তো খুবই একটা কিছুটা হলেও এখন হয়তোবা কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা মোটামুটি একটা অচ্ছুত একটা বিষয় যে না এটা আসলে বলা যাবে না। আ কারো কাছে প্রকাশ করা যাবে না এরকম একটা ব্যাপার। মেয়েদের স্কুল কলেজগুলোতেও দেখা যাচ্ছে যে যখন আসলে আ মাসিক রিলেটেড গার্হস্থ্য অর্থনীতিতে মাসিক রিলেটেড সম্ভবত একটা চ্যাপ্টার ছিল। আমার যতটুকু মনে পড়ে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে শিক্ষক খুবই লজ্জা পাচ্ছেন যে আসলে এটা বলার জন্য। এটা স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য যে আসলে এখানে কি হতে যাচ্ছে এবং শিক্ষকরা দেখা যাচ্ছে অনেক সময় বলছে যে আচ্ছা তোমরা এটা বাড়িতে পড়ে নিও। তো এই বিষয়গুলা আসলে খুবই অদ্ভুত যে আসলে দেখা যাচ্ছে যে নারী শিক্ষকরাও আসলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে খুবই আসলে লজ্জা পাচ্ছে। আচ্ছা এরপরে আরো কিছু বিষয় বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা এবং সমাপন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় যে নারী শিক্ষকের যে নিয়োগ সেটা আসলে খুব বেশি পরিমাণে হয় না। নারীদের দেখা যাচ্ছে যে আম, শিক্ষক হিসেবে নিয়োগের হারটাও আসলে খুবই কম। আবার কারিগরি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও নারী শিক্ষকের হার খুবই কম, সংখ্যা খুবই কম। এছাড়াও দেখা যায় যে আমি আসলে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে আ নারী শিক্ষক বলি আমরা অথবা নারী আ পিএইচডি স্টুডেন্ট বলি। আমি যদি হচ্ছে বিদেশের ক্ষেত্রে বলি তাহলে এটা এরকম দেখা যায় যে এখানেও প্রচুর পরিমাণে এরকম হয় যে কোনো একজন নারী শিক্ষার্থীকে পিএইচডির ক্ষেত্রে আসলে নেয়া হচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে তার যে পুরুষ যে ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে তাকে নেয়ার প্রবণতা একটা বেশি। ইভেন হচ্ছে এরকম উন্নত দেশগুলোতেও সেক্ষেত্রে অবশ্যই একটা বোর্ড থাকে যারা হচ্ছে নিশ্চিত করে যে ইন্টারভিউয়ের সময় যদি একই যোগ্যতা সম্পন্ন আসলে দেখা যাচ্ছে যে একটা পুরুষ আছে বা এবং নারী আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই যাতে নারীর ক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো এক্ষেত্রে ঠকানো না হয় এবং শুধুমাত্র সে নারী হওয়ার জন্য যাতে এই ক্ষেত্রে আসলে ঠকে না যায় সেই একটা বিষয় এখান থেকে নিশ্চিত করা হয়। তবে হচ্ছে সব ক্ষেত্রে যে নিশ্চিত করা সম্ভব হয় সেটা আসলে না। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে যেহেতু ধরেই নেওয়া হয় মোটামুটি এটা কিন্তু আসলে শুধু বাংলাদেশ না আসলে পৃথিবীর বহু জায়গায় এটা ধরে নেওয়া হয় যে আসলে মেয়েরা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো না, মেয়েরা ম্যাথে ভালো না। ইভেন আমি আসলে কোনো ক্ষেত্রে আসলে অনেক সময় বিভিন্ন মানুষের সাথে কনভারসেশন যখন হয়েছে তখন এটাও আসলে দেখেছি যে তারা বলছে যে আসলে হ্যাঁ এখন এই যে মেয়েদের যে জন্য যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে এই যে কোটা রাখা হচ্ছে যে হ্যাঁ যেহেতু মেয়েরা কিছুটা পিছিয়ে পড়া আম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ছে তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কিছুটা হলেও একটা কোটা রাখা হচ্ছে যে তারা যাতে আসতে পারে। হ্যাঁ অনেকের কথা হচ্ছে আচ্ছা তাহলে তো একটা অযোগ্য একটা মেয়ে যে হচ্ছে এই রোলের জন্য সুইটেবল না বা এই পড়াশোনায় আসলে ভালো না তাকে তো নেওয়া হচ্ছে। তাহলে তো এটা কোনোভাবেই আসলে এটা ভ্যালিড কিছু হচ্ছে না বা এটা তো ফেয়ার না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে তো আম, যে বিষয়টা হচ্ছে নারীরা প্রথমত উচ্চশিক্ষায় আসেই কম। কিন্তু উচ্চশিক্ষা তারা যাতে পার্সিউ করতে পারে সেই জন্য একটা কোটা থাকে যে হ্যাঁ ঠিক আছে যে আম, যদি দেখা যাচ্ছে যে যদি হচ্ছে 100 জন স্টুডেন্ট থাকে তাহলে অ্যাটলিস্ট যাতে আমরা 40টা বা 35 জনকে নারী শিক্ষার্থী নিতে পারি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে এখন হ্যাঁ হতে পারে যে আপনার দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ 1-2 জন অযোগ্য চলে আসছে কিন্তু তাদের এইটা করার কারণে অ্যাটলিস্ট নারী শিক্ষার্থীদেরকে তারা হচ্ছে কিছুটা হলেও এখানে আকৃষ্ট করতে পারছে। একই ব্যাপারটা কিন্তু উপবৃত্তিগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেয়েদেরকে মানুষজন পড়ালেখা করাতেই চাচ্ছে না তাদের অভিভাবকরা। সেখানে যখন হচ্ছে একটা উপবৃত্তির ব্যবস্থা করা হচ্ছে, বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলিতে মনে হচ্ছে যে না আসলে এম, আমার তো আসলে তার টাকা দেওয়া লাগছে না। আচ্ছা বৃত্তি পাচ্ছে তো এই টাকাটা ওখানেই কাভার হয়ে যাচ্ছে। মানে সেই ক্ষেত্রে এক্সট্রা বার্ডেন মনে হচ্ছে না তাদের ক্ষেত্রে।
এই একটা বিষয় গেল। এছাড়া আরও কিছু ব্যাপার উল্লেখ করা হয়েছে, যেমন পার্বত্য এলাকায় আদিবাসী শিশু এবং বাগানের শ্রমিকদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক নাই। দেন সেখানে আসলে দেখা যাচ্ছে যে প্রথমেই আসলে তারা একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, এবং অবশ্যই নারীদের ক্ষেত্রে অবশ্যই পিছিয়ে পড়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে। এরপর আমাদের যে ৫টি নৃগোষ্ঠী আছে, তাদের আসলে ভাষায় কোনো পাঠ্যপুস্তক নাই। অবশ্যই সেখানে শিক্ষক নেই ঠিকমতো সেই ভাষায় আসলে পড়ানোর জন্য। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে অবশ্যই সে সমস্ত অনেক এলাকায় হচ্ছে দেখা যাচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা থাকে। অবশ্যই সেখানে দেখা যাচ্ছে যে নারীরা ঠিকভাবে চলাফেরাই করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে পড়ালেখা করার যে একটা আগ্রহ বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার যে একটা উপায়, সেটাই দেখা যাচ্ছে যে মোটামুটি একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তো এখন নারী বিষয়ক সংস্কার কমিশন আসলে এখানে কি বলছে, যে তারা এক্ষেত্রে নিরসনের জন্য তারা হচ্ছে কি ধরনের সমাধান আসলে প্রস্তাব এখানে হচ্ছে তারা দিচ্ছে, সেই একটা বিষয় হচ্ছে আমি এক এক করে বলি যে তারা কি ধরনের আম, সমাধানের কথা বলছে। আচ্ছা, তাহলে আম, এই ক্ষেত্রে যেই সমাধানগুলোর কথা বলা হয়েছে সেটা আমরা একটু দেখি, যে সমাধানগুলো আসলে এখানে এই সংস্কার কমিশনের আসলে রিপোর্টে কি বলা হচ্ছে। প্রথমে যেটা বলা হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করা সম্ভব, সেটা হচ্ছে একটা বিধানের কথা এখানে বলা হয়েছে, যে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান অপসারণ করা। আচ্ছা, এই বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিশেষ বিধানটা কি, আমি হচ্ছে একটু পড়ে শোনাই। এখানে বলা হয়েছে যে এই আইনের অন্যান্য বিধানে যাই বলা হোক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক যে মেয়েটা আছে, তার সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসারে যদি ওই মেয়েটার বিয়ে হয়, 18-এর নিচের কথা বলছি, তাহলে কোনোভাবেই সেই বিয়েকে আইনের অধীনে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। খুবই আসলে একটা আমি বলবো যে আসলে আমি জানি না যে বাল্যবিবাহ নিরোধের জন্য যে আইন ২০১৭, সেখানে আসলে এই যে একটা বিশেষ আইন যেটার কথা বলা হয়েছে, সেটা আসলে তো বাকি বাকি যেই আইন এখানে নীতিমালাগুলো আছে বা আইন করা হয়েছে, তা তো আসলে ইনভ্যালিড হয়ে যাচ্ছে এই আইনটার কারণে। এখন যে কোনো কিছুই তো এখন বলা যেতে পারে যে হ্যাঁ, যে অপ্রাপ্তবয়স্ক যে মেয়েটা আছে, ও হচ্ছে ওর স্বার্থের জন্য, ওর ভালোর জন্য এই বিয়েটা হওয়া প্রয়োজন ছিল। ওই 18-এর নিচে বিয়ে বিয়ে হওয়া দরকার ছিল ওর। তো সেই ক্ষেত্রে তো আসলে খুবই মানে বাকি যে ল, সেটা তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে এই আইনটার কারণে। তো এখন সংস্কার কমিশন বলছে যে এই যে বিশেষ বিধান, এটার অপসারণ দরকার। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্য সংক্রান্ত কিছু নীতিমালার কথা বলা হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে নারীদের কারিগরি কারিগরি শিক্ষায় নারীরা কিন্তু খুবই পরিমাণে আসলে পিছিয়ে আছে। তো প্রথমে এখানে বলা হয়েছে যে শ্রম বাজারের সাথে যে সমস্ত আই মিন সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে জীবনমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এরপরে আরও একটা বিষয় হচ্ছে যে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২ বাস্তবায়ন। এটা তো আমরা মোটামুটি সবাই বাংলাদেশে আসলে এক্সপিরিয়েন্স করে আসছি, যে শিক্ষকরা ক্লাসে ঠিকঠাক করে দেখা যাচ্ছে পড়াচ্ছে না। যেটা করতে হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কোচিংয়ে যাওয়া। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আসলে শিক্ষকরা বেশি ইনকামের পথ হিসাবে তারা ক্লাসে ভালো করে পড়াচ্ছেন না, এবং মোটামুটি স্টুডেন্টদেরকে আসলে বাধ্যই করছেন যে তাদের প্রত্যেকের কাছে কাছে যাতে আসলে কোচিংয়ে যাওয়া হয়। এখনও আমি যদি আসলে বিভিন্ন মানুষের সাথে যদি কথা বলি বাংলাদেশে, এটাই দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্লাস 4-এর বাচ্চা, 5-এর বাচ্চা, তারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কোচিংয়ে যাচ্ছে। এবং এটা তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের আম, কি বলবো, ভালো কিছু হচ্ছে না। তারা স্কুল করে, এরপরে বিভিন্ন সাবজেক্টের জন্য কোচিংয়ে যায়। তাদের আসলে বাচ্চাদের, এখনকার বাচ্চাদের আসলে জীবন বলে আসলে কিছু নাই। অবশ্যই সেটা, সে আলাপ হয়তো বা অনেক বড় হবে বা ভিন্ন আরেকটা ভিডিওতে কথা বলা যাবে। এখন আমি কী ধরনের নীতিমালা বাস্তবায়ন আরও করা প্রয়োজন সেই ক্ষেত্রে আসলে যাই। আচ্ছা, কোভিড-19-এর সময়
বা দেখা গিয়েছে যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়েছে। এবং আচ্ছা, যেটা হয় যে আম, বাল্যবিবাহ হয়ে গেলে কিন্তু আসলে উপবৃত্তি বন্ধ হয়ে যায়। তো এখানে যেটা বলা হয়েছে যে বিশেষ বিবেচনায় তাদের উপবৃত্তি বহাল রাখা এবং বিশেষ যথাযথ কর্মসূচির মাধ্যমে তাদেরকে আবার শিক্ষার আওতায় নিয়ে আসা, এবং ঝরে পড়া শ্রমজীবী শিশুদের জন্য সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 বাস্তবায়ন কল্পে জাতীয় পরিকল্পনা 2021 থেকে 2030 এখানে বর্ণিত হয়েছে যে শিক্ষায় নারীর অংশগ্রহণ ও আহ, উন্নতিকে আসলে আরো জোরদার করার জন্য মন্ত্রণালয় ভিত্তিক বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। এরপরে যেটা হচ্ছে পাঠ্যক্রমের কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। আহ, অবশ্যই এখানে একটা জিনিস আমি প্রথমে বলতে চাই যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু নারীদের একটা উল্লেখযোগ্য পরিমাণ অবদান ছিল, এবং প্রথমে দেখা যায় যে আমরা দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যারা হচ্ছে মুক্তিযুদ্ধ যেই পুরুষরা করেছে তাদের আমরা অনেকের নাম জানলেও দেখা যাচ্ছে নারীদের আসলে অবদানটাকে বা স্বীকৃতিটা সেভাবে কিন্তু দেওয়া হয় না। এখানে বলা হচ্ছে যে সেই স্বীকৃতির জন্য সেই নারীদের মর্যাদাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বীরাঙ্গনাদের যে নাম এবং তাদের যে জীবনী সেটা অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে আমরা তাদের ব্যাপারে জানতে পারি, তাদের যে আসলে ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সেগুলো যাতে জানতে পারি। চব্বিশের এই যে জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে নারীদের কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণে অবদান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এখানে পুরুষদের নামই আসলে বেশি এসেছে, নারীরা আস্তে আস্তে কিছুটা হলেও হারিয়ে গিয়েছে, অথবা অনেক ক্ষেত্রে বলা যায় যে আসলে অনেকেই হয়তোবা অনেক নারীরাই হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে হয়তোবা সেই পুরুষদের দ্বারা হয়তোবা কন্ট্রোল হচ্ছে। যাকে আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলা হয়েছে যে, এটাও আমি মনে করি যে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ডিজিটাল সাক্ষরতা, অনলাইন ও সাইবার নিরাপত্তা, অনলাইন ও সাইবার পরিসরে সহিংসতা, অনলাইন মাধ্যম ও প্রযুক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার, বিভিন্ন অপ্রচলিত পেশা যেমন প্রযুক্তি, গণমাধ্যম, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে নারীর যে অংশগ্রহণ ও অবস্থান সেগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। দেখা যায় যে মোটামুটি আমাদের পাঠ্যপুস্তকগুলো আসলে এমনভাবে তৈরি মোটামুটি যাতে এটা এটা অনেকটা দেখা যায় যে নারী এবং পুরুষের যে আসলে সমতা সেটা কিন্তু আসলে আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে আসলে বোঝা যায় না। তো অবশ্যই যে বিভিন্ন ক্ষেত্রে যে আসলে এই যে প্রযুক্তি, গণমাধ্যম, ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে যে আসলে নারীরাও অংশগ্রহণ করতে পারে, নারীদের নেতৃত্বের যে গুরুত্ব আছে সেগুলো কিন্তু আসলে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় না, এবং নারীরাও সেই ক্ষেত্রে অনেক অবশ্যই বুঝতে পারে না যে আসলে সেই ক্ষেত্রেও বা এই সমস্ত জায়গায়ও অগ্রসর হওয়া সম্ভব। এরপরে অনলাইন সুরক্ষার বা ডিজিটাল যে সাক্ষরতার বিষয়টা সেটাও আসলে আমরা ছোটবেলা থেকে জানি না যে আসলে ডিজিটাল সাক্ষরতা কী জিনিস, বা অনলাইনে কী ধরনের আসলে সহিংসতার শিকার হতে পারে নারীরা। এই সমস্ত ক্ষেত্রে আসলে আম, পাঠ্যপুস্তকে অবশ্যই সেগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এরপরে বলা হয়েছে যে অবশ্যই এটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা ছোটবেলা থেকে আসলে আমাদেরকে কোনো ধরনের যৌন শিক্ষা দেয়া হয় না। এটা সকলের ক্ষেত্রেই আসলে প্রয়োজন। আমরা জানি না আসলে আহ, বাল্যবিবাহ কেন হওয়া উচিত না, যৌন হয়রানিটা কী জিনিস। এরপরে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরায়ুর ক্যান্সার খুবই আসলে অনেক অনেক এখন আসলে জরায়ু ক্যান্সারটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু আমরা আসলে জানি না আসলে কি করতে হবে, কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এটার জন্য আসলে কোন ধরনের টিকা আগে থেকে নেওয়া প্রয়োজন সেগুলো আসলে আমরা জানি না। তো এই যে যৌন শিক্ষাটা সেটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। আমি যেমন বলছিলাম যে আসলে মাসিকের ব্যাপারে আসলে দেখা যাচ্ছে যে শিক্ষকরা মেয়েদেরকে হচ্ছে এই ব্যাপারেই শিক্ষাদান করতে তারা হচ্ছে প্রচণ্ড রকমের লজ্জিত হচ্ছে, বা অনেকটা এটা একটা ট্যাবু, যেটা হচ্ছে তা বলা যাবে না, মুখে নেওয়া যাবে না। আর যৌন শিক্ষা সেটা তো আসলে আরেক এক এক ধাপ উপরে আসলে বলা যায়। তো অবশ্যই পাঠ্যপুস্তকে এই ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
এটার জন্য যেটা বলা হয়েছে যে যৌন শিক্ষার বিষয়ে মেয়ে শিক্ষার্থীদেরকে নারী শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীদেরকে পুরুষ শিক্ষক কর্তৃক পাঠদানের ব্যবস্থা করা। অবশ্যই আপনারা ভাববেন না যে অনেকেই ভাবতে পারে আরে এই বিষয়ে যদি হচ্ছে যৌন শিক্ষা দেওয়া হয় এখন ছেলেরা পুরুষ শিক্ষকরা কিভাবে যৌন শিক্ষা দিতে পারে নাকি? তাহলে তো দেখা যাবে যে আসলে আহ, মেয়েরা যেতেই পারবে না স্কুলে এভাবে এই সমস্ত বিষয় যদি অন্তর্ভুক্ত থাকে। যাকে এরপরে বলা হয়েছে যে এটা নিশ্চিত করা প্রয়োজন যে প্রতিটা বিদ্যালয়ে বাছাইকৃত কমপক্ষে 4 জন শিক্ষককে যৌন শিক্ষা প্রদান সম্পর্কে প্রশিক্ষণ দেয়া, পুরুষ এবং নারী শিক্ষকদেরকে আলাদা আলাদাভাবে যাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেটা যাতে আহ, নিশ্চিত হয়। এরপরে অবশ্যই শিক্ষা পাঠ্যক্রম সংস্কারের মাধ্যমে যৌন নির্যাতন ও হয়রানি কি বিভিন্ন ধরনের যে নির্যাতন হয় সেই ক্ষেত্রে আসলে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সেই ক্ষেত্রে তাদের ধারণা দেয়া। অবশ্যই এটার ক্ষেত্রে আর একটা বিষয় আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে যৌন হয়রানির প্রতিরোধ আসলে শিক্ষার্থীরা যৌন হয়রানি থেকে নিজেদেরকে আসলে আম, বাঁচাতে পারে বা সেই ক্ষেত্রে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আসলে কার্যক্রম চালু করা যেতে পারে। বিভিন্ন আম, আহ, আহ, বিদ্যালয়ে দেখা এই ক্ষেত্রে তাদের জন্য আসলে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, যেরকম তারা হচ্ছে কোনো ধরনের করতে পারে যেমন জুডো, ক্যারাটে, যে সেলফ ডিফেন্স যেগুলো সেগুলো যাতে হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে আসলে শেখানো হয়। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই বিভিন্ন আসলে দেশগুলোতে আমাদের এই যে সাউথ এশিয়াতে দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে যৌন হয়রানিটা আসলে বেশি, এবং সেই ক্ষেত্রে নারীদেরকে আসলে সেলফ ডিফেন্স আসলে শেখাটা খুব প্রয়োজনীয় আমি মনে করি, যে যাতে নিজেদেরকে আসলে প্রোটেক্ট করতে পারে। তো এটা গেল একটা। এরপরে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান কাঠামোতে নারী পুরুষের সমতা। আমি হচ্ছে একটু আগেই বলছিলাম যে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীরা কিন্তু আসলে পিছিয়ে, মানে নারী শিক্ষক কিন্তু হচ্ছে কম পুরুষ শিক্ষকের তুলনায়। এরপরে দেখা যায় যে আরও একটা বিষয় আছে যে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটিগুলো থাকে, ওইখানে দেখা যাচ্ছে যে ওই কমিটিগুলো কিন্তু অনেকটা ওই পুরুষরা বেশি, এবং তারা দেখা যাচ্ছে যে একটা দলীয়, এটা হচ্ছে মানে দেখা যাচ্ছে যে এটা তারা একটা সিন্ডিকেট মতো তৈরি করে ফেলছে। এবং অনেকটাই যে বিভিন্ন কমিটিগুলোতে অবশ্যই সেগুলো দেখা যাচ্ছে যে একটা মানে রাজনৈতিক যেই আম, আমি যেই রাজনীতির সাথে যুক্ত দেখা যাচ্ছে যে সেই রাজনীতিটা ওখানে আসলে চলে আসছে, দলীয় রাজনীতি মুক্ত আসলে না কমিটিগুলা। এবং দেখা যাচ্ছে যে ওই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই নারীরা কিন্তু বেশি না, সেখানে নারী শিক্ষকই আসলে কম। তো এই ক্ষেত্রে একটা বলা হয়েছে যে যাতে আসলে কমিটিগুলোতে অ্যাটলিস্ট শিক্ষা প্রতিষ্ঠানে 50% নারী যাতে অংশগ্রহণ আসলে করতে পারে। অবশ্যই আপনারা অনেকেই আমি দেখেছি ওই যে কোনো এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে বলছে যে আসলে জনপ্রশাসনে যদি হচ্ছে নারীদেরকে বিভিন্ন কমিটিতে যদি আসলে 33% নারী থাকে এই যে ডিসিশন মেকিং পর্যায়ে, তাহলে তো আসলে অযোগ্য নারীরা এখানে চলে আসবে না। তার কথাটা সারমর্মটা এরকমই ছিল যে এখানে যদি নারীরা চলে আসে তাহলে তো হবে না, তাহলে তো অযোগ্য নারীরা চলে আসবে। তো সেটা না, নারীরা আসলে আসেই কম। তো এবং এই যে এই ব্যবস্থাগুলো যদি আসলে না নেওয়া হয় তাহলে তো আসার প্রবণতা বা সম্ভাবনা আরও কমে যাবে। যাই হোক, তো এরপরে বলা হয়েছে যে স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা, কমিশনের সদস্য হিসাবে নারী শিক্ষাবিদ, জেন্ডার বিশেষজ্ঞ ও নারী সংগঠক অন্তর্ভুক্ত করা, এবং সরকারি বেসরকারি ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা। এটা আসলে এই পয়েন্টটাও আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে এই যে যে কাঠামোটা সেটা আসলে নারী বান্ধব না। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আসলে যে কমিটিগুলো গঠন হবে ডিসিশন মেকিংয়ে আসলে নারী শিক্ষাবিদকে রাখা, অবশ্যই এখানে আসলে এটা আসলে চিন্তা করার আসলে সুযোগ নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আম, যে শিক্ষকরা আছে খুবই অযোগ্য হবে। আম, তো এই ক্ষেত্রে যে হচ্ছে না অযোগ্য, বিশেষ করে নারীরা তো বেশি অযোগ্য হবে এটা অনেকে মনে করে। তো সেটা না বিষয়টা, যাতে হচ্ছে প্রপার আসলে একটা কমিশন গঠন করা হয় আসলে সার্বিক দিক এই ধরনের আসলে এই যে নারী পুরুষের সমতা যেখানে আসলে বাস্তবায়ন হবে তারা এই বিষয়গুলো দেখবে।
আচ্ছা, এরপরে আর একটা বিষয় যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নারীর নিরাপত্তা। কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি হয়, এটা আসলে এর আগেও আমি বলেছিলাম যে আসলে জনপ্রশাসনে বা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে নারীরা প্রচুর পরিমাণে আসলে যৌন হয়রানির শিকার হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবস্থা ঠিকমতো আসলে নেওয়া হচ্ছে না। তো এখানে বলা হয়েছে যে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 2009 সালের উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করা এবং অভিযোগ প্রতিকার প্রক্রিয়া চালু রাখা, যাতে কমপ্লেন করা হয় এবং সেটার ব্যাপারে আসলে ব্যবস্থাও নেওয়া হয়। আচ্ছা, মেয়ে শিশুদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এজন্য স্থানীয় প্রশাসন, সরকার, এলাকাবাসীদের দায়িত্ব নেওয়া। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষক, অভিভাবক কমিটি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় এবং শক্তিশালী করা। যেটা আমি বলছিলাম যে আসলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বাসা থেকে স্কুল কলেজে যাওয়ার পথে যে আসলে তাদেরকে উত্ত্যক্ত করা হয়, এবং আম, এটা আসলে নিরসনের জন্য সরকারকে আসলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, এবং অবশ্যই এলাকাবাসীরও একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা। এখন তো দেখা যায় আসলে অনেক সময় এটা হচ্ছে যে কোনো ধরনের অপরাধ হচ্ছে, হয়তো বা কাউকে উত্ত্যক্ত করা হচ্ছে, কারো থেকে ছিনতাই করা হচ্ছে, এলাকাবাসীকে ওখানে যে সমস্ত মানুষরা আছে তারা দেখা যাচ্ছে যে ভিডিও করতে আসলে বেশি আগ্রহী, কারো আসলে সাহায্যের জন্য এগিয়ে আসার ক্ষেত্রে, বা আসলে একটা যে দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিবে সেটা আসলে দেখা যাচ্ছে অনেক সময় হয়ে উঠছে না। তো অবশ্যই এই ক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন আছে এবং সরকারকে আসলে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। এরপরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করা। যেমন আমি এর আগেও বলছিলাম যে আসলে মাসিকের ব্যাপারে শিক্ষার্থীদেরকে আসলে কোনো ধারণা দেওয়া হয় না। আচ্ছা, মাসিকের ব্যাপারটা আসলে শুধুমাত্র যে নারীদের ক্ষেত্রে জানা প্রয়োজন সেটা কিন্তু না। অবশ্যই সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদেরও আসলে জানতে হবে। এই যে দেখা যাচ্ছে যে ছেলেরা অনেক দিন পর্যন্ত জানে না যে কি হচ্ছে। বাসায় যদি আসলে স্যানিটারি ন্যাপকিন ছেলেরা দেখে তাইলে তো আসলে কথাই নেই। মা হয়তোবা বলতেছে আসলে এটা কিছু না, এটা ওরকম কিছু না, বা লুকায় ফেলতেছে। এটা তো আসলে হতে পারে না। মানে এই শিক্ষাগুলা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আসলে বাসা থেকেও আসলে আসা প্রয়োজন। যে এটা একটা স্যানিটারি ন্যাপকিন, এখানে আসলে কি হয়, মাসিকটা আসলে কি, কেন, এবং যে এটা যে একটা স্বাস্থ্য রিলেটেড একটা ব্যাপার, এবং এটার ব্যাপারে যে হচ্ছে সচেতনতা দরকার বা সংবেদনশীলতা দরকার, সেটা কিন্তু আসলে শিক্ষকদের উপরে বা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বর্তায়। এছাড়া আসলে আমি যেটা বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রপার স্যানিটেশন থাকে না, স্যানিটেশনের ব্যবস্থা থাকে না, স্যানিটারি ন্যাপকিন থাকে না ঠিক মতো। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে এই ব্যবস্থাপনাগুলো তাদের থাকা দরকার, এই ব্যবস্থাগুলো করা দরকার। এরপরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও সুযোগ সুবিধা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযোগী করা, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নাই। যে দেখা যাচ্ছে যে স্কুল কলেজে আসলে দেখা যাচ্ছে যে যারা হচ্ছে সুযোগ সুবিধা প্রতিবন্ধী আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আছে, দেখা যাচ্ছে যে স্কুল কলেজ বা আমাদের রাস্তাঘাট সব কিছুরই আসলে ফর্মটা আসলে এরকম যেটা আসলে তাদের উপযোগী না। এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের একটা অবকাঠামোর ব্যাপারে এই ক্ষেত্রে আসলে আম, এই ক্ষেত্রে তাদের উপযোগী আসলে গড়ে তোলা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের যে কাঠামোগুলা। এরপর নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিভিন্ন ধরনের যে পদক্ষেপ সেটার ব্যাপারে আসলে বলা হয়েছে। যেমন ইম্পর্ট্যান্ট যে জাতীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোকে সক্রিয় করে পরিপীক্ষণ বা তদারকি জোরদার করা। এই যে বাল্যবিবাহগুলো যে হচ্ছে, এই যে 18-র আগে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং তাদের যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাদের উপবৃত্তি বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটি থাকা উচিত, যারা হচ্ছে এগুলো তদারকি করবে যে আসলে যাতে বাল্যবিবাহটা না হতে পারে, যে মেয়েরা যাতে আসলে শ্রেণীকক্ষে আসে, পড়াশোনা করে। আচ্ছা, কিশোরী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রত্যেক বিদ্যালয়ে সহ শিক্ষা কার্যক্রম, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, গার্ল গাইডস, রেঞ্জার, স্কাউট ইত্যাদি চালু রাখা এবং আত্মরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং এর জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা। মেয়েদের যে হচ্ছে আসলে শুধুমাত্র ওই যে পড়ালেখা করব, ক্লাসে যাব এবং ক্লাস থেকে দৌড় দিয়ে চলে আসব, রাস্তাঘাটে যাতে আসলে কেউ উত্ত্যক্ত করতে না পারে, মানে সেটা আসলে যাতে
হ্যাঁ, সেটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এটার পাশাপাশি যে মেয়েদের দেখা যাচ্ছে যে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য যে এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু দরকার। তারা হচ্ছে দেখা যাচ্ছে যদি খেলাধুলা করতে না পারে, কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রম করতে না পারে, তাহলে কিন্তু এইটা বিশ্বাস তাদের আসলে তৈরি হতে পারে না। তারা ভয়ে ভয়ে স্কুলে যায় এবং ভয়ে ভয়ে ফেরত আসে। তাহলে তো আসলে যে এই যে নারীদের যে একটা হীনমন্যতা যুগের পর যুগ যে তাদেরকে আসলে এইভাবে তারা যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হয়ে বেঁচে আছে, তো সেটা যাতে হচ্ছে না হয়। আচ্ছা, নারী শিক্ষার্থীদের জন্য অপ্রচলিত উপার্জনক্ষম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সনদপ্রাপ্ত ও কর্মসংস্থানযোগ্য কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। আমি যেমন বলছিলাম যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আসলে নারীরা আসলে পিছিয়ে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যাতে আসলে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন প্রযুক্তির জন্য কম্পিউটার ল্যাব রাখা প্রয়োজন, যাতে হচ্ছে মেয়েরা এই ক্ষেত্রে আসলে নিজেদেরকে আম, প্রযুক্তির ক্ষেত্রে আসলে নিজেদেরকে আসলে শিক্ষিত করে তুলতে পারে। এছাড়া আরো কিছু আছে, যেমন অবশ্যই বৃত্তি এবং উপবৃত্তি কার্যক্রম চালু রাখা। আচ্ছা, উপবৃত্তি বা বৃত্তি কার্যক্রম চালু রাখার কারণে আমি যেটা বলছিলাম যে যারা হচ্ছে আর্থিকভাবে দুর্বল, সেই সমস্ত নারী শিক্ষার্থীর কিন্তু আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি থেকে পড়াশোনা করতে পাঠাচ্ছে। তাদের মনে হচ্ছে না, আরে এই টাকাটা তো হচ্ছে আসলে মেয়ের পিছনে ঢালছি, এটা তো খুবই আসলে, মেয়েটা তো একটা বার্ডেন, এটা হচ্ছে এক্সট্রা বার্ডেন তার ফ্যামিলির কাছে হচ্ছে মনে হয় অনেক ক্ষেত্রেই। তো এই যে বৃত্তি বা উপবৃত্তি কার্যক্রম চালু রাখলে তখন দেখা যায় যে অভিভাবকদের একটা আগ্রহ থাকে যে হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে হচ্ছে এবার পড়ালেখা করানো যায়, যেহেতু টাকাটা তো তাদের খরচ হচ্ছে না, তখন বৃত্তি পাচ্ছে। আম, এছাড়াও আরো কিছু কথা বলা হয়েছে, যেমন দক্ষতা উন্নয়ন ও কারিগরি ও জীবনমুখী শিক্ষার জোরদারকরণের কথা বলা হয়েছে। তারপরে আম, আরো কিছু বিষয়ের কথা বলা হয়েছে, যেমন বিবাহ প্রতিরোধে, যেমন এর আগে হচ্ছে বলা হয়েছে যেমন বিভিন্ন আম, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটি থাকা উচিত, কিন্তু একই সাথে এইটা আসলে এই যে বাল্য বিবাহ যে আসলে কেন হওয়া উচিত না, সেই সচেতনতাটাও আসলে তৈরি হওয়া উচিত। এটা শুধু আসলে স্কুল কলেজ না, এটা পরিবার বা আম, পরিবার বলি, আসলে সমাজ বলি, যেমন হচ্ছে এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে বলা যায় যে আসলে ধর্মীয় নেতাও যারা আছে তারপরে তরুণ অধিকার কর্মী যারা আছে, স্থানীয় ক্ষমতাশীল যারা আছে, তারাও কিন্তু এই সচেতনতামূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারে। যেমন এখানে আমি মনে করি যে মসজিদ একটা ভালো একটা জায়গা হতে পারে, যেখানে যারা হচ্ছে আমাদের ইমাম আছেন তারাও হচ্ছে এই বিষয়ে আসলে কথা বলতে পারে, যাতে জনসচেতনতা তৈরি হতে পারে। তো এই সমস্ত দিক আম, আসলে জোরদার করা উচিত আসলে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে। তাছাড়া আরো এটা এই ছিল যে এই অন্তর্বর্তী সরকারের আমলে কি কি করা সম্ভব, এবং তারা আরো কিছু বিষয়ে হচ্ছে বলেছে যে পরবর্তী নির্বাচিত সরকারের আমলে আসলে কি কি করা উচিত, সেই বিষয়ে তারা হচ্ছে কিছু গাইডলাইন দিয়েছে, যে প্রান্তিক নারী এবং মেয়ে শিশুদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, মেয়েদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দেওয়া। আমাদের স্কুল কলেজগুলোতে কিন্তু আসলে কোনো ধরনের কাউন্সিলিংয়ের জন্য কোনো শিক্ষক বা আসলে কাউন্সিলর থাকে না। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে স্কুল কলেজগুলোতে একটা এরকম কাউন্সিলর রাখা মানসিক স্বাস্থ্যের জন্য, যাতে হচ্ছে এই ক্ষেত্রে নারীরা যে কথা বলতে পারে বা মেয়েরা যে কথা বলতে পারে, বা এই যে প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের জন্য বিশেষ পদক্ষেপের কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক করার কথা বলা হয়েছে, যাতে আসলে পাঠ্যপুস্তকে আসলে নারী পুরুষের যে মর্যাদা সমান সেটা যাতে উপস্থাপন করা হয়। এরপরে বিভিন্ন ভাষাভাষী যে এলাকাগুলো আছে সেখানে তাদের নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করা, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি। পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের জন্য, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে বিশেষায়িত কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে বিজ্ঞান শিক্ষায় নারীদেরকে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষায় নারীদের সংখ্যা বৃদ্ধি করা। আমি প্রথম দিকে কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম যে আসলে নারীরা বিজ্ঞান শিক্ষায় আসলে কি পরিমাণে পিছিয়ে, এবং তাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করা হয় প্রচুর পরিমাণে, যে নারীরা বিজ্ঞান পারে না, অঙ্ক পারে না। তো অবশ্যই এই ক্ষেত্রে নারীদের জন্য আসলে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য আর্থিক বরাদ্দ দিয়ে বা বিভিন্নভাবে তাদেরকে আসলে আম, উৎসাহিত করা যেতে পারে এই ক্ষেত্রে।
তারপরে দেখা আরও কিছু কথা বলা হয়েছে, যেমন আর্থিকভাবে দুর্বল নারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় খণ্ডকালীন কাজের ক্ষেত্র ও সুযোগ তৈরি করা, যা তাকে পরবর্তীতে শ্রমবাজারের জন্য দক্ষ করে তুলবে। এরপর শ্রম বাজারের চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের আসলে গবেষণা করে সেই ক্ষেত্রে আসলে কর্মসংস্থান নিয়ে বিভিন্ন আসলে কর্তৃপক্ষের সাথে বিশ্লেষণমূলক আলোচনা করে, এবং শিক্ষার্থীদেরকে আসলে কিভাবে দ্রুত কর্মসংস্থানে তারা প্রবেশ করতে পারে, এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সেক্ষেত্রে আসলে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেটা আসলে বিভিন্ন ক্ষেত্রে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে না, যে কী ধরনের আসলে ক্যারিয়ার আমরা বাছাই করতে পারবো, কী ধরনের আসলে সুযোগ সুবিধা রয়েছে। এরপরে যে সমস্ত জায়গায় আসলে নারী শিক্ষকের সংখ্যা কম, সেখানে নারী শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করার জন্য আসলে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া। তো এটা ছিল মোটামুটি এই রিপোর্টটাকে আমি, অর্থাৎ এই যে প্রস্তাবনাটাকে আমি খুবই আসলে সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি। যদি হচ্ছে এই যে প্রত্যেকটা আসলে পয়েন্ট ধরে ধরে আপনারা পড়েন, তাহলে সেক্ষেত্রে আসলে আরও ভালোভাবে জানতে পারবেন, এবং বিভিন্ন ধরনের যে নীতিমালা বা হচ্ছে যে সমস্ত এই যে বাল্যবিবাহ নিরোধ আইনে আসলে কী ধরনের কথাবার্তা বলা হয়েছে, আমিও আসলে অনেক ক্ষেত্রে জানতাম না অনেক কিছু, কিন্তু আসলে এইটা পড়ার মাধ্যমে অনেক ব্যাপারগুলাই আসলে এখন আমি জানতে পেরেছি। তো এই যে একটা ইম্পর্ট্যান্ট একটা প্রস্তাবনা, যখন হচ্ছে নারী সংস্কার কমিশন নিয়ে রীতিমতো হচ্ছে তাদেরকে গালিগালাজ করে, নারী সংস্কার কমিশনকে পুরোপুরি বাতিল করে তাদের যে এই যে রিপোর্টটাকেই পুরো আসলে বাতিল করে দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এই যে বিষয়গুলো, এই যে নারীদের যে আম, অগ্রগতির জন্য, নারীদের শিক্ষা অগ্রগতির জন্য, জনপ্রশাসনে তাদের অংশগ্রহণের জন্য, তাদের স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থা নেয়ার জন্য, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই যে এতটা নারী সংস্কারের জন্য, নারীদের বিভিন্ন ধরনের অবস্থার সংস্কারের জন্য যে এই যে রিপোর্টগুলা এতটা ডিটেলসে এত কিছু বলা আছে, তাহলে কেন প্রতিবার আসলে 3টা পয়েন্টে আসলে কথা বলা হয়, এবং এই যে এত এত ভালো প্রস্তাবনাগুলো সেগুলো আসলে আপনারা খারিজ করে দিচ্ছেন? নারী সংস্কার বিষয়ক কমিশনের আসলে যে এই যে বিভিন্ন প্রস্তাবনাগুলো আপনারা আসলে, আমি জানি না যে কেন প্রতিবার এটাকে ধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কেন এটাকে চেষ্টা করা হচ্ছে একটা ডিফারেন্ট ধরনের একটা রূপ দেওয়ার জন্য। আমি বলবো সবাইকে ভালো করে পড়েন। অনেকেই হয়তো বলছে যে হ্যাঁ, আমি 318 পৃষ্ঠা পড়ে ফেলছি, সব কয়টাই হচ্ছে এটা ইসলাম অবমাননা, হচ্ছে ধর্মের বিরুদ্ধে। আমি সবাইকে বলবো যে প্লিজ, হয়তোবা অন্যের কথা দ্বারা আহ, খুব বেশি আসলে এই সমস্ত বিষয়ে উত্তেজিত না হয়ে নিজেরা পড়ে দেখুন। বিশেষ করে আমি এটা মনে করি যে এটা প্রত্যেকটা নারীর আসলে পড়া দরকার, এখানে প্রচুর পরিমাণে ডিটেলসে কথা বলা আছে।